বন্ধুরা, জিজ্ঞেস করছি না কেমন আছো, কারণ পুরো পৃথিবী ভালো নেই। সবাই আমরা আমাদের পুরো পৃথিবী করোনার কারণে ভালো নেই। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সুস্থ আছো। বন্ধুরা, তোমরা জানো যে করোনার কারণে আমাদের সকল স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে রবি 10 মিনিট স্কুল আয়োজন করেছে লাইভ ক্লাস। আজকে আমরা সেই লাইভ ক্লাসটি করতে যাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিভাগ যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের উপর কিছু টপিক নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, দেখে আসি সেই টপিকগুলো কি কি। প্রথমে যদি বলি, আজকে আমরা জানবো ভূগোলের ধারণা সম্পর্কে, পরিবেশের ধারণা সম্পর্কে, অক্ষরেখা কি, দ্রাঘিমা রেখা কি, স্থানীয় সময় এবং প্রমাণ সময় কি, সে সম্পর্কে। চলো বন্ধুরা, সে সম্পর্কে আগে জেনে নিই। তার আগে তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু কমেন্টে জানিয়ে দাও এখনই, যাতে করে বুঝতে পারি যে তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো। বন্ধুরা, আমরা শুরু করে দিই। আমরা প্রথমেই জানবো যে ভূগোল কি আসলে। আমরা যদি ভূগোলের ইংরেজি প্রতিশব্দটি দেখি তাহলে বুঝতে পারবো যে ভূগোলটি কি আসলে। ভূগোলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি। যদি আমি শব্দটি লিখি জিওগ্রাফি, এখন দেখো এই শব্দটিতে রয়েছে দুটো ভাগ, একটি রয়েছে জিও এবং আরেকটি হচ্ছে গ্রাফি। এই জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী এবং এই গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা, অর্থাৎ জিওগ্রাফি হচ্ছে পৃথিবীর বর্ণনা। তাহলে বন্ধুরা, তোমরা জেনে গেলে যে জিওগ্রাফি হচ্ছে সেই বিদ্যা যার সাহায্যে পৃথিবীকে বর্ণনা করা হয়। বন্ধুরা, তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে তোমরা আসলে জিওগ্রাফি বলতে কি বোঝো। বন্ধুরা দেখো, আমরা তাহলে ভূগোল হচ্ছে সেই বিদ্যা যার সাহায্যে পৃথিবীকে বর্ণনা করা হয়। এখন আমরা সেটি সম্পর্কে দেখার চেষ্টা করি। তাহলে একেবারে প্রথমে যদি আসি যে পৃথিবীর বর্ণনাটি আসলে কিভাবে করে থাকে। পৃথিবীর বর্ণনা করে থাকে, এখানে অনেকক্ষণ ধরে একটি মানচিত্র দেখতে পাচ্ছ। এই যে মানচিত্রটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ বা আমাদের পুরো যে পৃথিবীর মানচিত্র সেটি। সেই মানচিত্রটি আমরা এখন দেখব। দেখো বন্ধুরা, যে একেবারে ভূগোলের উষালগ্নে এই মানচিত্রের সাহায্যে কিন্তু পৃথিবীকে বর্ণনা করা হতো। এবং এইখানে যে মানচিত্র দেখতে পাচ্ছ, খুব সহজে কিন্তু আমি পৃথিবীকে বর্ণনা করতে পারি। কিভাবে দেখো, যে যেমন এই জায়গাটি যদি বলি, এটি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, এটি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এটি হচ্ছে এশিয়া মহাদেশ। এভাবে দেখো, একটি মানচিত্র দেখে আমি ধারণা করতে পারছি যে কোথায় আমার কোন মহাদেশটি রয়েছে। এই যে সহজভাবে পৃথিবীকে জানার যে প্রয়াসটি, সেটি হচ্ছে আমাদের ভূগোল ও পরিবেশের অন্যতম একটি লক্ষ্য। দেখো, মানচিত্রের সাহায্যে পৃথিবীকে বর্ণনা করতে করতে একসময় ভূগোলের পরিধি অনেক বেড়ে গেছে। দেখো, ভূগোল মূলত কি আসলে। ভূগোল হচ্ছে পরিবেশ এবং মানুষ। দেখো, পরিবেশ এবং মানুষ যে জায়গাটিতে মানুষের যে সম্পর্কের জায়গাটি অথবা আন্তঃ সম্পর্কের জায়গাটি, সেটি হচ্ছে ভূগোলের আলোচ্য বিষয়। তাহলে পরিবেশ এবং মানুষের মধ্যে যে আন্তঃ সম্পর্ক, সেটি নিয়ে যে বিদ্যা আলোচনা করে সেটিকে আমরা ভূগোল হিসেবে অভিহিত করে থাকি। তবে একটি কথা, এই যে পরিবেশ এবং মানুষ নিয়ে ভূগোল আলোচনা করে সেটি কিন্তু স্থান এবং কালের সাপেক্ষে আলোচনা করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরিবেশ এবং মানুষের সম্পর্ক হচ্ছে ভূগোল, এবং সেটি করে থাকি কিসের সাপেক্ষে? এক হচ্ছে স্থানের সাপেক্ষে এবং দুই হচ্ছে কাল বা সময়ের সাপেক্ষে। তাহলে বন্ধুরা, তোমরা জেনে গেলে যে ভূগোল আসলে কি। এখন আমরা কিছু বিখ্যাত ভূগোলবিদদের ভূগোলের যে সংজ্ঞা দিয়েছিলেন সেটি সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা যদি বলি যে আমাদের অন্যতম যে প্রখ্যাত ভূগোলবিদ, যাকে কিনা আধুনিক ভূগোলের জনক বলা হয়ে থাকে, রিচার্ড হার্টসন, তিনি বলেছেন যে পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তনশীল যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যের সুবিন্যস্ত, সুনির্দিষ্ট এবং যুক্তিসঙ্গত যে বর্ণনা, সেটিকে আমরা ভূগোল হিসেবে অভিহিত করে থাকি। তাহলে বুঝতে পারছো যে পৃথিবী পৃষ্ঠের বৈশিষ্ট্যটি হবে পরিবর্তনশীল, এবং এই পরিবর্তনশীল পৃথিবী পৃষ্ঠের বর্ণনা দিতে হবে হচ্ছে যুক্তিসঙ্গতভাবে, সুবিন্যস্তভাবে। তাহলে বন্ধুরা, এবং
আরো একজন ভূগোলবিদের মতে ভূগোল হচ্ছে পৃথিবী এবং তার অধিবাসীদের মধ্যে বিজ্ঞান। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ভূগোল একই সাথে যেমন পৃথিবী নিয়ে আলোচনা করে, তেমনি একই সাথে পৃথিবীর অধিবাসীদের নিয়েও কিন্তু আলোচনা করে থাকে। এখন বন্ধুরা আমরা এই মানচিত্রটি সরিয়ে ফেলতে পারি। দেখো ভূগোল, একেবারে ভূগোল যখন পৃথিবীকে নিয়ে আলোচনা করে বা প্রকৃতিকে নিয়ে আলোচনা করে, তখন আমরা সেটিকে বলে থাকি হচ্ছে, তাহলে ভূগোল যখন পরিবেশকে নিয়ে আলোচনা করে সেটি হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। এবং ভূগোল যখন মানুষকে নিয়ে আলোচনা করে তখন আমরা সেটিকে বলে থাকি সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান। তাহলে ভূগোল একই সাথে যেমন প্রাকৃতিক বিজ্ঞান, তেমনি ভূগোল একই সাথে সামাজিক বিজ্ঞানও বটে। বন্ধুরা দেখো, আমরা এই যে ভূগোল সম্পর্কে জানলাম, এখন ভূগোলের একেবারে বড় অর্থে দুটো ভাগ রয়েছে। সেই ভাগগুলো কি কি? প্রথমে ভূগোলের যদি ভাগ, যে প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে যখন সে আচরণ করে, যখন প্রকৃতিকে নিয়ে আলোচনা করে, তখন ভূগোলকে আমরা বলে থাকি প্রাকৃতিক ভূগোল। এটা হচ্ছে ভূগোলের একটি বড় ভাগের একটি, প্রাকৃতিক ভূগোল। দ্বিতীয় যে ভাগ সেটি হচ্ছে মানব ভূগোল। দেখো প্রাকৃতিক ভূগোল কি? আমাদের পুরো পৃথিবী 4টি মণ্ডলে বিভক্ত। সেই মণ্ডলগুলো কি কি বা 4টি ধাপগুলো কি কি? একটি হচ্ছে অশ্বমণ্ডল, একটি হচ্ছে বায়ুমণ্ডল, একটি হচ্ছে বায়ুমণ্ডল এবং আরেকটি হচ্ছে জীবমণ্ডল। তা আমি যদি অশ্বমণ্ডলকে এবং বায়ুমণ্ডলকে দেখাতে চাই, এটি হচ্ছে অশ্বমণ্ডল এ দিয়ে, তারপর হচ্ছে যদি আমি হাইড্রোস্ফিয়ার যদি বলি বা যদি বায়ুমণ্ডল বলি, সেটিকে এইচ দিয়ে আমি ইন্ডিকেট করব। এবং আরেকটি হচ্ছে বায়ুমণ্ডল, যেটিকে আমি ধরো বি দিয়ে চিহ্নিত করলাম। তাহলে এই যে মাঝের যে জায়গাটি সেটি হচ্ছে জীবমণ্ডল। জীবমণ্ডল। বন্ধুরা তাহলে তোমরা দেখে গেলে যে প্রাকৃতিক ভূগোলের আসলে আলোচনার স্থানগুলো কি কি। সেটি হচ্ছে আমাদের অশ্বমণ্ডল, যেটিকে আমি এ দিয়ে চিহ্নিত করেছি, বায়ুমণ্ডল যেটিকে আমি এইচ দিয়ে চিহ্নিত করেছি, বায়ুমণ্ডল যেটিকে আমি বি দিয়ে চিহ্নিত করেছি, এবং মাঝের যে জায়গাটি, এই 3টি মণ্ডল যে জায়গাটিতে উপরে স্থাপিত হয় অথবা যেখানে ছেদ করে যে জায়গাটিতে, সেই জায়গাটি হচ্ছে জীবমণ্ডল। এবং প্রাকৃতিক ভূগোলের বেশ কিছু ভাগ রয়েছে, যেমন রয়েছে ভূমিরূপ বিদ্যা, পৃথিবীর ভূমিরূপ নিয়ে আলোচনা করে থাকে, জলবায়ু বিদ্যা, পৃথিবীর জলবায়ু নিয়ে আলোচনা করে থাকে, তারপর হচ্ছে সমুদ্রবিদ্যা, পৃথিবীর যত সমুদ্র আছে সমুদ্র নিয়ে আলোচনা করে থাকে, তারপর হচ্ছে জীব ভূগোল যেটি রয়েছে একটি ভাগ রয়েছে, এবং মানব ভূগোলের মধ্যে রয়েছে নগর ভূগোল, পরিকল্পনা ভূগোল, উন্নয়ন ভূগোল, বাণিজ্যিক ভূগোল, এগুলি। তাহলে বন্ধুরা তোমরা জেনে গেলে যে ভূগোলের যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো কি কি এবং ভূগোলটি আসলে কি সে সম্পর্কে কিন্তু তোমরা জেনে গেলে। তাহলে আমরা দেখি পরবর্তীতে পরিবেশটি কি। আসলে আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে ভূগোল ও পরিবেশ। এই যে ভূগোল ও পরিবেশ নিয়ে যখন আমরা আলোচনা করছি, তাহলে সহজে প্রশ্ন আসবে পরিবেশটি কি আসলে। দেখো তুমি যে জায়গাটিতে আছো সেটি যেখানেই হোক না কেন, তোমার আশেপাশে তোমাকে সেটিকে আমরা ভূগোল, সেটিকে আমরা পরিবেশ হিসেবে আলোচনা করে থাকি। তাহলে একজন মানুষকে কেন্দ্র করে তার আশেপাশে কেন্দ্র করে যা কিছু রয়েছে, তার যে পরিপার্শ্ব, একজন মানুষের আশেপাশে যা কিছু রয়েছে সেটিকেই আমরা পরিবেশ হিসাবে অভিহিত করে থাকি। এখন কথা হচ্ছে যে এই পরিবেশটি কি, এই পরিবেশটি আসলে কি কি উপাদানে গঠিত। আমরা পরিবেশকে যদি উপাদানে দেখতে চাই যে পরিবেশের উপাদানগুলো কি কি, আসলে সেটি হচ্ছে, যদি লিখি পরিবেশ। বন্ধুরা পরিবেশের উপাদান দেখার আগে আমরা আগে জেনে নিই যে তোমরা কে কি কমেন্ট করছো। একটু আমি দেখে নিই কমেন্টগুলো। বন্ধুরা তোমরা বলে দাও যে পরিবেশটি বলতে তোমরা আসলে কি বোঝো, দেখি তোমাদের ধারণার সাথে আমার ধারণাটি মেলে কিনা বা বইয়ের ধারণাটি মেলে কিনা। দেখো পরিবেশের যে উপাদান, পরিবেশের উপাদান। এখন আমি যদি বলি যে তোমার আশেপাশে কি কি আছে, ধরো তুমি একটি পাহাড়ে বেড়াতে গেলে
অথবা তুমি যে কোনো জায়গায় তুমি বেড়াতে গেলে, পাহাড়ি বেড়াতে যেতে হবে এমন কোনো কথা নেই, গেলে এখন হচ্ছে সেই জায়গাটিতে আসলে কি কি দেখতে পাবে তুমি, এটা বড় একটি প্রশ্ন থেকে যায়। এখন দেখো যে কি কি তুমি দেখতে পাবে, সেটি হচ্ছে প্রথমত দেখতে পাবে তুমি মাটি, তুমি দেখতে পাবে বায়ু, দেখতে পাবে বায়ু দেখতে পাবে না, বায়ু অনুভব করতে পারবে, পানি দেখতে পারবে এবং জীব দেখতে পারবে, প্রাণী, মানুষ দেখতে পারবে। তাহলে বুঝতেই পারছো যে আসলে পরিবেশের উপাদানগুলো কি কি। পরিবেশের উপাদান আসলে দুভাগে বিভক্ত। সেই উপাদানগুলো হচ্ছে জড় এবং জীব উপাদান। তাহলে জড় উপাদানগুলো কি কি দেখো, জড় উপাদান হচ্ছে যাদের জীবন নেই। জড় শব্দটি শুনে বুঝতে পারছো যে যেসব উপাদানের জীবন নেই, তাহলে জড় উপাদান হচ্ছে জীবন নেই যাদের। এমন উপাদানগুলো কি কি পরিবেশে, আমি একটু আগে যখন বলেছি উপাদানগুলো তোমরা বুঝে ফেলেছো। সেই উপাদানগুলো হচ্ছে মাটি, দ্বিতীয়ত হচ্ছে পানি, তৃতীয়ত হচ্ছে বায়ু। এই যে তিনটে উপাদান, সেই তিনটে উপাদানকে আমরা ভূগোল এবং দুঃখিত পরিবেশের জড় উপাদানগুলোর মধ্যে ফেলতে পারি। অর্থাৎ এগুলোর কিন্তু কোনো জীবন নেই, যার জন্য এগুলোকে আমরা জড় উপাদান হিসেবে অভিহিত করে থাকি। এখন দেখো জীব উপাদানগুলো আসলে কি কি। জীব উপাদান যখন নাম শুনছো তখন বুঝে যাচ্ছে যে জীব উপাদান আসলে কি। জীব উপাদান যদি বলি, অর্থাৎ জীব উপাদান হচ্ছে এমন সব উপাদান যাদের যাদের জীবন আছে। এখন দেখো যাদের জীবন আছে এমন উপাদানগুলো কি কি, তুমি চারপাশে যদি তোমার চারপাশে যদি দেখো যে এমন উপাদানগুলো কি কি, তাহলে তোমরা দেখতে পাবে জীবন আছে এমন উপাদান হচ্ছে মানুষ, প্রথমেই মানুষ ব্যতীত অন্যান্য প্রাণী, এবং তৃতীয়ত উপাদান হচ্ছে অণুজীব। তাহলে এই সব কিছু নিয়ে আমাদের পরিবেশ গঠিত। তাহলে আমার আশেপাশে একজন মানুষকে কেন্দ্র করে বা একটা মানব গোষ্ঠীকে কেন্দ্র করে তার চারপাশে যা কিছু রয়েছে সেটি হচ্ছে তার পরিবেশ, এবং পরিবেশে দু রকমের উপাদান থাকে সেই সম্পর্কে দেখে গেলে। তাহলে বন্ধুরা আমাদের যে ভূগোলের ধারণা এবং পরিবেশের ধারণা সেটি আশা করি তোমাদের পরিষ্কার হয়েছে। এখন আমরা দেখব একেবারে আমরা যখন প্রথমে বলছিলাম যে ভূগোল মানে হচ্ছে পৃথিবীকে বর্ণনা। এই পৃথিবীকে বর্ণনা করতে গিয়ে আসলে ভূগোল কি কি পদ্ধতি অবলম্বন করে তার একটি অন্যতম বড় পদ্ধতি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। সেটি হচ্ছে অক্ষরেখা। দেখো অক্ষরেখাটি কি আসলে, আমরা যদি একটি পৃথিবী আঁকি তাহলে আমরা পৃথিবীকে সহজে বর্ণনা করার সুবিধার্থে কোথায় কোন জায়গাটি আছে বর্ণনা করার সুবিধার্থে পৃথিবীর উপর দিয়ে কতগুলো কাল্পনিক রেখা আমরা টেনে দিই। সেই যে কাল্পনিক রেখাগুলো রয়েছে বা যে রেখাগুলো আমরা কল্পনা করি সেগুলোকে আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা বলে থাকি। তবে কোনটি অক্ষরেখা এবং কোনটি দ্রাঘিমা রেখা সেটি কিন্তু জানার প্রয়োজন রয়েছে। সেই জানার প্রয়োজন রয়েছে সেটি কি, দেখো আমি পৃথিবীটাকে একটু ভালোভাবে যদি আঁকি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ এটি ভূগোল পড়তে হলে এই জিনিসগুলো কিন্তু জানা খুবই দরকার। অক্ষরেখা দেখো, আগে পৃথিবীর দিকটি ঠিক করে দিই। তুমি যে কোনো মানচিত্র যদি তোমার সামনে মুখোমুখি অবস্থায় ধরো তাহলে মনে রাখবে সেই মানচিত্রের উপর দিকটি হচ্ছে উত্তর দিক সবসময়। আবারও বলি, তোমার মানচিত্র এবং তুমি যদি মুখোমুখি অবস্থায় ধরো, ধরো আমি এই ফোনটা এবার মুখোমুখি অবস্থায়, এটি একটি মানচিত্র এখানে আছে, তাহলে মানচিত্রের উপর দিকটি এই দিকটি হবে উত্তর দিক, নিচের দিকটি হবে দক্ষিণ দিক, তাহলে এই দিকটি হচ্ছে দক্ষিণ, এবং হাতের ডান দিকে যে দিকটি সেটি হবে পূর্ব, এবং হাতের বাম দিকে যেটি সেটি হচ্ছে পশ্চিম। এটি সবসময় মনে রাখবে, কখনো এটি ভুলবে না। এখন পৃথিবীকে উত্তর দক্ষিণে দেখো কতগুলো সমান্তরাল রেখা চলে গেছে। এই যে কতগুলো সমান্তরাল রেখা চলে গেছে উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে বেষ্টন করে কতগুলো বৃত্তাকার রেখা চলে গেছে, এই রেখাগুলোকে আমরা বলে থাকি অক্ষরেখা। তাহলে বুঝতে পারছো যে পৃথিবীর উত্তর দক্ষিণে অক্ষরেখা একেবারে যে মাঝামাঝি যে রেখাটি রয়েছে, দেখো এই মাঝামাঝি যে রেখা সেই রেখাটি হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা। এই 0 ডিগ্রি অক্ষরেখাকে আমরা অক্ষরেখাকে যে শুধু ডিগ্রিতে ভাগ করি তা না, আমরা অক্ষরেখাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ড ইত্যাদিতে আমরা ভাগ করতে পারি। এখন দেখো আমরা 0 ডিগ্রি অক্ষরেখার যে কথা বলছিলাম,
এই 0° অক্ষরেখা একেবারে দেখো মাঝে যেটি রয়েছে সেটি পৃথিবীকে দুটি ভাগে বিভক্ত করছে। কোন কোন ভাগে? এক ভাগ হচ্ছে উত্তর আর এক ভাগ হচ্ছে দক্ষিণ। এই মাঝে 0° অক্ষরেখার উপরে থাকে উত্তরে যে সাউথ নর্দার্ন হেমিস্ফিয়ার বলা হয় ইংরেজিতে যেটাকে, এবং দক্ষিণে থাকে সাদার্ন হেমিস্ফিয়ার। এখন দেখো যে 0° অক্ষরেখা এটি কিন্তু খুবই জনপ্রিয় একটি অক্ষরেখা, কারণ এটিকে নিরক্ষরেখা বলে থাকি। তোমরা অনেকবার নিরক্ষরেখার কথা শুনেছো। বলে থাকি বিষুব রেখা, বিষুব রেখা। তাহলে বন্ধুরা তোমরা জেনে গেলে অক্ষরেখাকে একই সাথে যেটি 0° অক্ষরেখা যেটি সেটিকে আমরা নিরক্ষরেখা বলে থাকি, বিষুব রেখা বলে থাকি। এবং 0° অক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে বিভক্ত করেছে। একটি কথা দেখো, আমরা যখন বলছি অক্ষরেখা, অক্ষরেখা অক্ষরেখাগুলো হচ্ছে সমান্তরাল। তাহলে অক্ষরেখার কিছু বৈশিষ্ট্য হচ্ছে অক্ষরেখা হচ্ছে সমান্তরাল। এখন দেখো সমান্তরাল যখন দেখতে পাচ্ছ তখনই বুঝতে পারছি সমান্তরাল। এবং প্রথম কথা হচ্ছে যে আমাদের পৃথিবীটি হচ্ছে বর্তুলাকার, অনেকে বলে গোলাকার। সেই গোলাকার আকৃতির কারণে আমাদের যে অক্ষরেখাগুলো রয়েছে সেই অক্ষরেখাগুলো কিন্তু একটি বৃত্ত, প্রত্যেকটি এক একটি রেখা কিন্তু বৃত্ত। এবং এই জন্যে যে 0° অক্ষরেখা সেটিও নিশ্চয়ই বৃত্ত হবে। হ্যাঁ, এবং সেটি বৃত্ত হবে বলেই সেই 0° অক্ষরেখাকে আমরা বলে থাকি 0° অক্ষরেখাকে আমরা বলে থাকি হচ্ছে মহাবৃত্ত। মহাবৃত্ত। এখন আমরা কিছু জনপ্রিয় যে অক্ষরেখা রয়েছে সেই অক্ষরেখাগুলো সম্পর্কে জানবো। প্রথমেই যদি আমরা আসি যে 23.5° অক্ষরেখা। এখন 23.5° অক্ষরেখা যেরকম, আচ্ছা অক্ষরেখা 23.5° বলার আগে আমার মনে হয় অক্ষরেখা কি অক্ষাংশ কিভাবে নির্ণয় করে সেই জিনিসটি তোমাদের জানা দরকার। সেটি সম্পর্কে আগে জানি। দেখো অক্ষাংশ কিভাবে নির্ণয় করতে হয়, একেবারে যে মাঝে যেটি রয়েছে সেটি হচ্ছে 0° অক্ষাংশ। এবং এখান থেকে যতই হচ্ছে আমরা মেরুতে যাই, সেই মেরুতে গিয়ে সেটি হয়ে যায় 90° উত্তর অক্ষরেখা, আর এই দিকে আসে সেটি হচ্ছে 90° দক্ষিণ অক্ষরেখা। তাই অক্ষরেখার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, অক্ষরেখা শুরু হতে পারে 0° থেকে এবং এটি সর্বোচ্চ মান হতে পারে 90°। কিভাবে দেখো, এখানে একেবারে যখন থাকে সেটি 0°, এবং ধর এইখানে একটি জায়গা আমি মান বের করব। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে যদি একটি রেখা টানি ওই জায়গাটিতে, তাহলে এই যে কোণটি দেখতে পাচ্ছ, আমি রেখাগুলোকে যদি সরিয়ে দিই, শুধু যদি নিরক্ষরেখাটি দেখি তাহলে তোমাদের জন্য আরো পরিষ্কার হবে ব্যাপারটা। এই যে দেখো, যদি পৃথিবীটাকে আঁকি এবং এই যে যদি নিরক্ষরেখা হয়, আমরা সবসময় নিরক্ষরেখা থেকে অক্ষাংশ গণনা করব। এখন এইখানে ধরো একটি জায়গা আমরা অক্ষাংশ নির্ণয় করবো। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এইটি বরাবর যদি একটি রেখা টানি, এখন এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে এই এলাকার বা ওই জায়গাটির অক্ষাংশ। তাই অক্ষাংশকে কিন্তু আমরা কৌণিক দূরত্ব হিসেবেও অভিহিত করে থাকতে পারি। এখন দেখো এইভাবে যদি আমরা যাই, সর্বোচ্চ মেরুতে গিয়ে শেষ হবে। তাহলে সর্বোচ্চ মেরু যদি শেষ হয় তাহলে কত ডিগ্রি মান হয়? 90°। এখানে একটা সমকোণ উৎপন্ন হবে। তাহলে একটি অক্ষরেখার সর্বোচ্চ মান হতে পারে সর্বনিম্ন মান হতে পারে 0° এবং সর্বোচ্চ মান হতে পারে 90°। এখন দেখো যে আমরা অক্ষরেখা কতগুলো জনপ্রিয় অক্ষরেখা সম্পর্কে বলছিলাম, সেই জনপ্রিয় অক্ষরেখাগুলো আসলে কি কি। 23.5° যদি আমরা উত্তরে যাই, 23.5° যদি আমরা উত্তরে যাই, অনেকটা ধরো এই জায়গাটিতে যদি যাই, তাহলে সেটি হচ্ছে একটি কর্কট ক্রান্তি রেখা। এবং যদি আমরা দক্ষিণে যাই সেটি হচ্ছে মকর ক্রান্তি রেখা। তাহলে 23.5° উত্তরে গেলে সেটিকে আমরা বলবো কর্কট ক্রান্তি রেখা, এবং 23.5° দক্ষিণে যদি যাই সেটিকে আমরা বলবো মকর ক্রান্তি রেখা। এবং তোমরা মনে রাখবে বাংলাদেশের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। এখন আমরা আরেকটি জনপ্রিয় অক্ষাংশ যেটি অক্ষরেখা দুটি সেটি সম্পর্কে জানবো। সেটি হচ্ছে 66.5°। 66.5° উত্তর এবং দক্ষিণ। 66.5° উত্তরে যেটি দেখি সেটিকে আমরা বলি হচ্ছে সুমেরু বৃত্ত, এবং দক্ষিণে যেটি দেখি সেটিকে আমরা বলি কুমেরু বৃত্ত।
তাহলে 66.5 ডিগ্রি অনেকটা এই দিকে যে অক্ষরেখাটি রয়েছে সেটি হচ্ছে সুমেরু বৃত্ত, এবং বলেছি যে প্রতিটা অক্ষরেখা কিন্তু বৃত্তাকার এবং এক একটি বৃত্ত, এবং 66 দক্ষিণে যেটি রয়েছে সেটি হচ্ছে কুমেরু বৃত্ত। এবং একই সাথে তোমরা জেনে রাখবে যে আমাদের যে দুটি মেরু রয়েছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, উত্তর মেরুকে বলা হয় সুমেরু এবং দক্ষিণ মেরুকে বলা হয় কুমেরু। তাহলে বন্ধুরা তোমরা জেনে গেলে যে অক্ষাংশ আসলে কিভাবে নির্ণয় করতে হয় এবং অক্ষাংশটি আসলে কি। এখন আমরা পরবর্তী টপিকে চলে যাব। তাহলে আমরা অক্ষরেখা সম্পর্কে জেনে গেলাম। বন্ধুরা এর মাঝে আমি কিছু কমেন্ট পড়ে আসি। আমার এখান থেকে আমি আমার এই ফোনটি থেকে আমি দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি হচ্ছে আরো আচ্ছা, তোমরা লাইভটি কিন্তু শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে। এবং আরেকটি কথা, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তারা জেনে থাকবে যে আমাদের 10 মিনিট স্কুলে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি স্পেশাল মডেল টেস্ট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেটি এখন চলছে। এবং আমাদের এই যে লাইভটি হচ্ছে সেই লাইভের লিঙ্কটি দেওয়া হয়ে যাবে। তোমরা সেই লিঙ্কে গিয়ে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তারা সহজেই তো ঘরে বসে তোমার এইচএসসি পরীক্ষার যে প্রস্তুতি সেই প্রস্তুতিটি নিতে পারবে। বন্ধুরা আমরা এখন হচ্ছে দ্রাঘিমা রেখা যাই। দ্রাঘিমা রেখাটি কি সেটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। চলো বন্ধুরা, দ্রাঘিমা রেখা দেখো, আমরা অক্ষরেখা যদি বলি তোমাদের মনে আছে কিনা যে অক্ষরেখা হচ্ছে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো গিয়েছে, পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে উত্তর দক্ষিণে যে রেখাগুলো রয়েছে সমান্তরাল রেখাগুলো। আর দ্রাঘিমা রেখা কি দেখো, আমরা যদি পৃথিবীকে আঁকি তাহলে এই যে অক্ষরেখাগুলো রয়েছে, এই অক্ষরেখাগুলোর উপর দিয়ে আবার কতগুলো রেখা গিয়েছে, সেই রেখাগুলোকে আমরা বলে থাকি দ্রাঘিমা রেখা। তাহলে এই যে অক্ষরেখার উপর লম্বভাবে যে রেখাগুলো গিয়েছে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে উত্তর, এটি হচ্ছে দক্ষিণ, এটি হচ্ছে পূর্ব, এটি হচ্ছে পশ্চিম। তাহলে এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাহলে আমাদের পূর্ব পশ্চিমে পৃথিবীকে ভাগ করেছে যে রেখা বা পূর্ব পশ্চিমে যে রেখাগুলো চলে গেছে সেই রেখাগুলোকে আমরা বলে থাকি দ্রাঘিমা রেখা। এখন আমি যদি অক্ষরেখাগুলোকে সরিয়ে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। আমি অক্ষরেখাগুলোকে সরিয়ে দিয়ে তোমাদেরকে দ্রাঘিমা রেখাটি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, যদি এভাবে টানি আমি রেখাগুলো, পূর্ব পশ্চিমে যে রেখাগুলো গেছে, এই যে রেখাগুলো গেছে সেগুলোকে আমরা বলে থাকি দ্রাঘিমা রেখা। এখন এই যে দ্রাঘিমা রেখা আঁকলাম, একেবারে যে মাঝের যে রেখাগুলো রয়েছে, দ্রাঘিমা রেখা সম্পর্কে বলার সময় একটি কথা, আমাদের অক্ষরেখাগুলোর আকৃতি কি ছিল মনে আছে? অক্ষরেখাগুলো ছিল বৃত্তাকার। আর আমাদের যে দ্রাঘিমা রেখাটি রয়েছে, দ্রাঘিমা রেখা হবে অর্ধবৃত্তাকার। দ্রাঘিমা রেখা হবে এক একটি অর্ধবৃত্ত। এবং এই যে অর্ধবৃত্তগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা বলে থাকি সমাক্ষ রেখা। সমাক্ষ রেখা। এবং এটি পৃথিবীকে পূর্ব এবং পশ্চিমে দুভাগে ভাগ করেছে। একেবারে মাঝের যে রেখাটি রয়েছে সেটিকে আমরা বলে থাকি মূল মধ্য রেখা। মূল মধ্য রেখা, যেটি কিনা 0 ডিগ্রি দ্রাঘিমা অবস্থিত। এবং দ্রাঘিমা রেখাকেও আমরা একইভাবে বিভিন্ন হচ্ছে আমরা দ্রাঘিমাকে একইভাবে মিনিট, সেকেন্ড এবং ডিগ্রি, প্রথমে ডিগ্রি, তারপর হচ্ছে মিনিট, তারপর হচ্ছে সেকেন্ড, এই 3টি ভাগে বিভক্ত করতে পারি। এখন দেখো বন্ধুরা, আমরা সেই দ্রাঘিমা রেখাগুলো সম্পর্কে দেখি। দ্রাঘিমা রেখা বলেছে অর্ধবৃত্তাকার এবং সমাক্ষ রেখাগুলো। এখন আমাদের এই যে অক্ষরেখার কথা যখন বলেছিলাম, অক্ষরেখার সর্বোচ্চ মান ছিল 90 ডিগ্রি এবং পৃথিবীকে এটি সর্বোচ্চ মান 90 ডিগ্রি ছিল। এবং একই সাথে আমাদের যে দ্রাঘিমা রেখাটি আছে, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি এবং এর থেকে সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে আমাদের দ্রাঘিমা রেখাগুলো অবস্থিত। এবং এই দ্রাঘিমা রেখা যে মাঝে যে মূল মধ্যরেখাটি রয়েছে, এই মূল মধ্যরেখাটি পৃথিবীকে
80 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম, এই দুটো ভাগে ভাগ করেছে। তাহলে বন্ধুরা তোমরা জেনে গেলে যে দ্রাঘিমা রেখাটি কি। এবং আরেকটি কথা, আমাদের যে মূল মধ্যরেখাটি রয়েছে বা 0 ডিগ্রি রক্ষরেখাটি রয়েছে সেটি কিন্তু আমাদের গ্রিনিচ, লন্ডনের যে গ্রিনিচ শহর রয়েছে সেটার উপরে দিয়ে, সেই শহরের উপরে দিয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা আমরা দ্রাঘিমা রেখা কি সে সম্পর্কেও জেনে নিলাম। আমি খুবই দুঃখিত, আমার এই ফোনে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আমি তোমাদের যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলো একটু দেখে আসছি। দেখো বন্ধুরা, এখন আমরা জানবো স্থানীয় সময় সম্পর্কে এবং প্রমাণ সময় সম্পর্কে। স্থানীয় সময় এবং প্রমাণ সময়টি আসলে কি সেটি যদি আমরা জানতে চাই, যে দেখো আমি প্রথমে আসি হচ্ছে স্থানীয় সময়। কিছুদিন বাদই বাংলাদেশে হচ্ছে রোজার মাসটি চলে আসবে, এবং যখন রোজার মাস চলে আসবে দেখবে যে বাংলাদেশের সব জায়গায় কিন্তু একসাথে ইফতার হয় না, বরঞ্চ ঢাকায় যে সময় ইফতার হয়, বরিশালে হয়তো একটু 1 মিনিট পরে ইফতার হয় বা আগে ইফতার হয়, বা চট্টগ্রামের দিকে কিছু আগে ইফতার হয়ে থাকে, ঢাকার আগে হয়ে থাকে। এই যে সময়ের পার্থক্যটি, তার মানে স্থানীয় সময় কি, পৃথিবী হচ্ছে তার নিজ অক্ষে যখন ঘোরে সে 24 ঘন্টায় নিজ অক্ষে একবার ঘোরে, এবং পৃথিবী যখন একবার ঘোরে সে তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং এই 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতে তার 24 ঘন্টা সময় লাগে। এবং দেখো যখন সূর্য একেবারে মাথার উপর চলে আসে সেই সময়টিকে আমরা বলে থাকি হচ্ছে মধ্যাহ্ন। মধ্যাহ্ন অর্থাৎ মধ্যাহ্ন হচ্ছে দুপুর 12টা। মধ্যাহ্ন হচ্ছে দুপুর 12টা। এই 12টাকে ধরে আমরা সাধারণত সামনে যা আমাদের যে সময়গুলো সেগুলো হিসেব করি। তবে এটি স্থানীয় সময় যেটি, সেটি সমস্যা হচ্ছে যে এক এক জায়গায় এক এক সময় হচ্ছে এই মধ্যাহ্নটি হয়ে থাকে, এবং সেই সময়টি আমরা পেয়ে থাকি। কিন্তু এই জিনিসের একটা সমস্যা আছে, একটি সংকট আছে। সেই সংকটটি কি, দেখো যে স্থানীয় সময় এবং যখন প্রমাণ সময় বলছি, স্থানীয় সময় যদি একটা দেশে ধরো তুমি একটি কাজ শুরু করবে, ধরো বাংলাদেশ সরকারে তোমাদের ধরো এইচএসসি পরীক্ষার সামনে যাদের আসছে তাদের সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে। এখন সকাল 10টা থেকে যখন পরীক্ষাটি শুরু করবে তখন কোন হিসাবে শুরু করবে? বরিশালে 1 মিনিট পরে ধরো শুরু হয় 10টা বাজে, চট্টগ্রামে 1 মিনিট আগে হয়, ঢাকায় একটা সময় হয়। এখন এক এক সময় যখন এক এক জায়গায় 10টা আগে পিছিয়ে হয়ে বাজে তখন তো ঝামেলা হয়ে যাবে। এই জন্যে পুরো একটি দেশে সাধারণত কখনোই অনেকগুলো স্থানীয় সময় হিসেব করা হয় না, বরঞ্চ একটা প্রমাণ সময় নেওয়া হয়। যে প্রমাণ সময়টি কোনটি হিসাবে নেওয়া হয়, দেখো ওই যে আমি যখন বলেছিলাম মধ্যাহ্ন, সেই মধ্যাহ্নকে ধরে প্রমাণ সময়টি নেওয়া হয়ে থাকে। তাহলে দুপুর 12টাকে ধরে, দুপুর 12টা এটিকে ধরার পর আমরা হচ্ছে আমাদের প্রমাণ সময় ধরে থাকি। তবে প্রমাণ সময় কোনটি ধরবো, বাংলাদেশের ক্ষেত্রে কোনটি ধরা হয়? আমরা কি ঢাকা ধরবো, চট্টগ্রামে ধরবো, রাজশাহী ধরবো, না আমরা বরিশালের সময়টাকে ধরবো? আমরা অবশ্যই যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের শহর, সেই শহরের যে সময়, সেই সময়টাকে আমরা একেবারে স্ট্যান্ডার্ড টাইম, যেটিকে প্রমাণটা সময়, সেটিকে বলে থাকি। তেমনি ভাবে আমরা হচ্ছে কোনো একটি জায়গার, ধরো আমরা ঢাকার স্থানকে প্রমাণ সময় ধরে তারপর অন্যান্য জায়গায় যে সময়টি হিসাব করবো সেটিকে আমরা প্রমাণ সময় হিসেবে বলে থাকি। পুরো পৃথিবীর যে প্রমাণ সময়টি, সেই প্রমাণ সময়টি পুরো পৃথিবীর হিসেব করা হয় গ্রিনিচের সময় থেকে। গ্রিনিচের কথা মনে আছে? 0 ডিগ্রি অক্ষরে দ্রাঘিমা রেখা যেটির উপর দিয়ে চলে গেছে, মূল মধ্যরেখা, সেটির সময় থেকে অন্যান্য সময়গুলোকে হিসেব করা হয়। এখন দেখো আমি যদি দ্রাঘিমা রেখাগুলো আঁকি, এবং এই সময়টি সাধারণত আমরা দ্রাঘিমা রেখার সাথে নির্ণয় করতে পারবো। এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, একেবারে এটি হচ্ছে মূল মধ্যরেখা। দেখো মূল মধ্যরেখা হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ। এখন এই মূল মধ্যরেখাটি গেছে লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে। এখন এই মূল মধ্যরেখার সময়কে যেহেতু আমরা প্রমাণ সময় ধরছি, তাই এই মূল মধ্যরেখা থেকে যত আমরা পূর্বে যখন যাব তখন এই মূল মধ্যরেখার সাথে যে সময়, সেটা সময়ের সাথে আমরা এদিকের সময় যোগ করব। আমি বোঝানোর জন্য বলছি যে ধরো এইখানে গ্রিনিচ শহরে, মূল মধ্যরেখার গ্রিনিচ শহরে তখন যখন 1টা বাজে, দুপুর
একটা বাজে, সেই সময় ধরো এদিক থেকে 6 ঘন্টা সময় ব্যবধান হলো একটি দেশ, ধরো বাংলাদেশ, 6 ঘন্টা ব্যবধান একটি দেশ, বাংলাদেশ এদিকে আছে। তাহলে এখন বাংলাদেশের সময় এটি থেকে যোগ করব নাকি বিয়োগ করব? যেহেতু বাংলাদেশ গ্রিনিচ থেকে পূর্বে অবস্থিত তাই যোগ করব। তাই গ্রিনিচে যদি সময় 1টা বাজে, দুপুর 1টা বাজে, তাহলে বাংলাদেশ তখন 6 ঘন্টা এগিয়ে থাকবে, যেহেতু পূর্বে আছে, পূর্বে থাকলে সময় যোগ করতে হবে, সময় বাংলাদেশ পূর্বে থাকার কারণে 6 ঘন্টা এগিয়ে হবে, সন্ধ্যা 7টা বাজবে। একই সাথে যদি আমরা পশ্চিমে আসি, যদি আমরা পশ্চিমে আসি, পশ্চিমে আসলে পরে সময়কে বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি উদাহরণ দিই তাহলে বুঝে যাবে কিছুক্ষণ পরেই, এখনই তোমাদের উদাহরণ দিচ্ছি। তাহলে মনে রাখবে, যদি আমরা মূল মধ্যরেখা থেকে পূর্বে যাই সময় যোগ করব, সময়ের যে ব্যবধানটি সেই ব্যবধানটিকে যোগ করব। যদি মূল মধ্যরেখা থেকে আমরা পশ্চিমে যাই তাহলে সময়কে আমরা বিয়োগ করব। আমি উদাহরণ দিলেই সেটিকে বুঝে যাবে। দেখো, ধরো মূল মধ্যরেখা যেটি, সেটি যে শহরের উপর অবস্থিত গ্রিনিচ, গ্রিনিচ শহরের দ্রাঘিমা। আরেকটি কথা, এই সময়ের ব্যাপারগুলো কিন্তু আমরা দ্রাঘিমা রেখার সাহায্যে নির্ণয় করে থাকি। গ্রিনিচের দ্রাঘিমা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা। এখন আমরা যদি বলি বাংলাদেশ, বাংলাদেশের দ্রাঘিমা হচ্ছে, বাংলাদেশের দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা। এখন তার মানে পুরো পৃথিবী, এখন এটি আগে জেনে রাখো, তার আগে আমরা এটা জেনে রাখি যে কি জিনিস, পুরো পৃথিবী যে বলেছিলাম যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে কেন্দ্রে, এই যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 360 ডিগ্রি কোণ, সেটি তার ঘুরতে 24 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টার সময় যে লাগে সেটি মূলত 24 ঘন্টা মানে হচ্ছে 24 গুণ 60 মিনিট। 24 গুণ 60 মিনিট হচ্ছে 1440 মিনিট। তাহলে আমরা যদি লিখি যে 360 ডিগ্রি দ্রাঘিমা ঘুরতে পৃথিবীর সময় লাগে 1440 মিনিট, তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমা ঘুরতে সময় লাগবে 1440 বাই 360 ডিগ্রি, তাহলে এটা হবে 4 মিনিট। তাহলে মনে রাখবে যে 1 ডিগ্রি দ্রাঘিমা পৃথিবী অতিক্রম করতে সময় নেয় 4 মিনিট। তাহলে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 4 মিনিট। এখন এটি যদি তোমাদের মাথায় ভালোভাবে বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী যে অঙ্কটি করাতে যাচ্ছি সেই অঙ্কটি তোমরা বুঝে যাবে। দেখো, এখন আমরা যদি গ্রিনিচ এবং বাংলাদেশের দ্রাঘিমাটি দেখি, দেখো গ্রিনিচ এবং বাংলাদেশের দ্রাঘিমার পার্থক্যটি আমাদের আগে দ্রাঘিমার পার্থক্যটি নির্ণয় করতে হবে। প্রথমত দ্রাঘিমার পার্থক্যটি হচ্ছে, যদি এটিকে এই চিহ্নটি দ্বারা বোঝায় পার্থক্য ডেল যেটি, সেটি দিয়ে, তাহলে হচ্ছে 90 বিয়োগ 0 ডিগ্রি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে গ্রিনিচের সাথে বাংলাদেশের সময়ের দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা কি জানি, 1 ডিগ্রি দ্রাঘিমার কারণে সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। তাহলে 90 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য কতটুকু হবে? 90 গুণ 4 মিনিট। তাহলে 90 গুণ 4 মিনিট যদি হয় সেটি হচ্ছে 360 মিনিট। 360 মিনিট মানে কি? 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 360 মিনিট মানে হচ্ছে 6 ঘন্টা। তাহলে গ্রিনিচে যদি কোনো সময় দুপুর 1টা বাজে, দুপুর 1টা, এখন যদি বলে দিই গ্রিনিচের সময় হচ্ছে দুপুর 1টা, সেই সময়ে ঠিক বাংলাদেশে কয়টা বাজে? এবং আমরা যদি বলে দিই বাংলাদেশের দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব, মনে রাখবে গ্রিনিচের দ্রাঘিমা, বাংলাদেশের দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব। গ্রিনিচ থেকে বাংলাদেশ 90 ডিগ্রি পূর্বে অবস্থিত, এবং যেহেতু বাংলাদেশ 90 ডিগ্রি পূর্বে অবস্থিত, তার মানে বাংলাদেশে তখন স্থানীয় সময়টি কি হবে? অবশ্যই তখন গ্রিনিচের সময় থেকে তখন বাংলাদেশের স্থানীয় সময়টি হবে, যেহেতু পূর্বে আছে, পূর্বে থাকা মানে হচ্ছে যোগ করা, তাহলে বাংলাদেশের স্থানীয় সময় হবে 1 যোগ এই যে 6 ঘন্টা যেটি, সেটি দুপুর 1টা, দুপুর 1টা যোগ, আমি একটু স্পষ্ট করে এইদিকে লিখি, দুপুর 1টা যোগ হচ্ছে 6 ঘন্টা। তাহলে
সময় পার্থক্যটি কি হবে, 1টা থেকে 6 ঘন্টা যদি সামনে আগাই তাহলে সেটি হচ্ছে সন্ধ্যা 7টা। তাহলে তোমরা জেনে গেলে যে সময়ের পার্থক্যটি আসলে কিভাবে নির্ণয় করতে হয়। আমি আরেকটি উদাহরণ দেব, উদাহরণ দিয়ে সেটিকে তোমাকে বুঝাবো, কারণ এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তোমরা স্থানীয় সময় এবং প্রমাণ সময় সম্পর্কে জানাটা একজন জিওগ্রাফার, এবং এটি কিন্তু আমাদের যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটি রয়েছে সেখানে কিন্তু তাদের জন্য কিন্তু এটি সমানভাবে গুরুত্বপূর্ণ। দেখো আমরা ক নামক একটি স্থানে যদি যাই, ক নামক স্থানের দ্রাঘিমা হচ্ছে 20 ডিগ্রি পূর্ব এবং খ নামক স্থানের দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব। 90 ডিগ্রি পূর্ব না, ধরে নিই আমাদের গণনার সুবিধার্থে ধরে নিই 10 ডিগ্রি পূর্বে রয়েছে। তাহলে দ্রাঘিমার পার্থক্যটি কত হবে, 30 বিয়োগ 20 হচ্ছে 10 ডিগ্রি। এখন আমাকে ধরো জিজ্ঞেস করলো যে ক নামক স্থানে যদি দুপুর 1টা বাজে, যেটি হচ্ছে দুপুর, তাহলে সেই সময়ে খ নামক স্থানের সময়টি বা স্থানীয় সময়টি কত হবে। তাহলে যেহেতু 10 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য রয়েছে, আমরা কি জানি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত হয়, 4 মিনিট। তাহলে 10 ডিগ্রি দ্রাঘিমার জন্য পার্থক্য হবে কত মিনিট, 10 গুণ 4 মিনিট, তাহলে সেটা কত হবে 40 মিনিট। তাহলে ক নামক স্থানে যদি দুপুর 1টা বাজে, ঠিক সেই সময় খ নামক স্থান কত বাজবে। দেখো আমি যদি লিখি, এটি যদি 20 ডিগ্রি দ্রাঘিমা হয়, এটি হবে 30 ডিগ্রি দ্রাঘিমা, তার মানে কি আরো পূর্ব দিকে অবস্থিত, দুটিরই কিন্তু পূর্ব, কিন্তু যে জায়গাটি অধিকতর পূর্বে অবস্থিত সেই জায়গাটি এগিয়ে থাকবে। কারণ কি বলতো, এই যে এতবার বলছি পূর্ব দিকে থাকলে এগিয়ে থাকবে, এইটির কারণ হচ্ছে সূর্য কোন দিক থেকে উদিত হয়, সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে, এবং এই জন্যই কিন্তু যে দিকটি পূর্বে থাকে সেই দিকটি সময় থাকে আগামী, এবং যে দিকটি পশ্চিমে থাকে সেই দিকটি সময় থাকে পিছানো। এখন দেখো যেহেতু 30 ডিগ্রি দ্রাঘিমা অঞ্চলটি যেটি হচ্ছে খ, সেই খ অঞ্চলটি হচ্ছে ক থেকে এগিয়ে রয়েছে পূর্ব দিকে, তার মানে খ অঞ্চলে সময় বের করতে হলে আমার ক অঞ্চলের থেকে 40 মিনিট যোগ করতে হবে। তাহলে খ অঞ্চলের স্থানীয় সময়টি হবে দুপুর 1টা যোগ 40 মিনিট, তাহলে তখন হবে দুপুর 1টা 40 মিনিট। তাহলে ক নামক স্থানে যদি দুপুর 1টা বাজে, ঠিক একই সময়ে খ নামক স্থানে সেই সময়টি হবে দুপুর 1টা 40 মিনিট। তাহলে আমরা জেনে গেলাম কিভাবে দ্রাঘিমার পার্থক্য দিয়ে আমরা স্থানীয় সময়গুলোকে নির্ণয় করতে পারি। একইভাবে ঠিক উল্টোভাবে আমরা যদি সময় দিয়ে দেয়, সেই সময় দিয়েও আমরা হচ্ছে দ্রাঘিমা নির্ণয় করতে পারি। দেখো যদি 1 ডিগ্রির জন্য 4 মিনিট পার্থক্য হয়, তাহলে 4 মিনিটের জন্য পার্থক্য হবে কতটুকু বলতো, 4 মিনিটের জন্য পার্থক্য হবে 1 ডিগ্রি। এই হিসাবটুকু করলে আমরা যদি উল্টোভাবে করি তাহলে হয়ে যাবে। কিভাবে দেখো, আমি একেবারে যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো উল্টোভাবে যদি করি সেক্ষেত্রে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। দেখো ধরো ক স্থানে দুপুর 1টা বাজে এবং খ স্থানে দুপুর 1টা 40 বাজে। তাহলে এই দুটো স্থানের দ্রাঘিমার পার্থক্যটি কত, সেই দ্রাঘিমার পার্থক্য আমরা নির্ণয় করতে পারবো এই সময়ের পার্থক্য থেকে। কিভাবে দেখো, যদি দুটো সময়ের পার্থক্য আমরা করি, ক এবং খ এর সময় পার্থক্য যদি করি, ক যেহেতু খ এর সময়টা আগানো, খ বিয়োগ ক, আমরা দেখতেই পাচ্ছি এক জায়গায় 1টা বাজে, এক জায়গায় 1টা 40 বাজে, তার মানে সময় পার্থক্য হচ্ছে 40 মিনিট। 40 মিনিট যদি হয় তাহলে আমরা জানি 4 মিনিটের কারণে দ্রাঘিমার পার্থক্য হয় হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 1 মিনিটের জন্য পার্থক্য হবে কত বলতো, 1/4 ডিগ্রি। তাহলে আমার 40 মিনিটের জন্য পার্থক্য কত হবে, 40 মিনিটের জন্য পার্থক্য হবে 1 গুণ 40/4, তার মানে 10 ডিগ্রি। তাহলে দেখো ওই দুটো স্থানের যে দ্রাঘিমার পার্থক্য সেটি হচ্ছে 10 ডিগ্রি। খুব সহজেই আমরা যেমন স্থানীয় সময় থেকে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে পারি, তেমনি দ্রাঘিমার পার্থক্য থেকে আমরা স্থানীয় সময় নির্ণয় করতে পারি। তাহলে বন্ধুরা তোমরা জেনে গেলে যে ভূগোলের প্রমাণ সময় স্থানীয় সময়টি কি।
আজকে আমরা জানলাম ভূগোলের ধারণা সম্পর্কে, পরিবেশের ধারণা সম্পর্কে, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, স্থানীয় সময় এবং প্রমাণ সময় কি সে সম্পর্কে। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমরা পরবর্তীতে কোন বিষয়ের উপরে লাইভ দেখতে চাও। এবং বন্ধুরা, এখন চারপাশে খুবই দুর্যোগময় পরিস্থিতি রয়েছে। করোনা ভাইরাসের কারণে আমরা জানি পুরো পৃথিবী থমকে গেছে, বাংলাদেশও থমকে গেছে। তোমরা বিনা প্রয়োজনে কোনো কারণ ছাড়া বাইরে বের হবে না, ঘরে থাকো, ঘরে থেকে নিজেকে সুরক্ষিত রাখো, নিজের আপনজনকে সুরক্ষিত রাখো। এবং তুমি যদি এই সময় ঘরে থাকো, এই ঘরে থাকাটাই হবে সবার জন্য মঙ্গলকর। তাই নিজেকে সুস্থ রাখো, সবাইকে সুস্থ রাখো। তাই স্টে সেফ, স্টে হোম, নেভার স্টপ লার্নিং। ধন্যবাদ বন্ধুরা।